ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা কম্বিনেশন অফ সেলস নিয়ে আলোচনা করব। মানে কোষের সমবায়। কোষের মোট 3 ধরনের সমবায় হয়। 1 নম্বর শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। 2 নম্বর সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। এবং 3 নম্বর মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন। ঠিক আছে, তো এখন প্রথমে আমরা শ্রেণী সমবায় মানে সিরিজ কম্বিনেশন নিয়ে আলোচনা করি। এটা হলো একটা সার্কিট। এই সার্কিটে দেখতে পাচ্ছি যে আমরা এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। কিভাবে যুক্ত আছে সেলগুলো দেখো, একটা সেলের নেগেটিভ টার্মিনাল তার পরেরটার পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত, তার নেগেটিভ পরেরটার পজিটিভের সঙ্গে যুক্ত। এইভাবে সেলগুলো পরপর পরপর কানেক্টেড আছে। এভাবে যদি সেলগুলো যুক্ত থাকে তাহলে আমরা বলি কি সেলগুলো শ্রেণী সমবায়ে আছে। ঠিক আছে, মোট সেল নাম্বার কত? নাম্বার অফ সেল হচ্ছে এন, অর্থাৎ কোষ সংখ্যা হচ্ছে এন। প্রত্যেকটা কোষের ইএমএফ তড়িৎচালক বল হচ্ছে ই এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স অর্থাৎ অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এটাও ই, এটাও ই, এটাও ই। এভাবে প্রত্যেকটা কোষেরই তড়িৎচালক বল হচ্ছে ই এবং তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো কিভাবে আছে না, তো আর 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 হয়ে আছে। ঠিক আছে, এখন এই কম্বিনেশনের সঙ্গে আমরা দেখছি কি না, তো একটা রেজিস্ট্যান্সকে অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্স আরকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, দিয়ে একটা সার্কিটকে কমপ্লিট করা হয়েছে। তাহলে আর হচ্ছে এখানে কি না, তো বহির্রোধ। ওকে, এখন বর্তনীর মোট তড়িৎচালক বল কত হবে? বর্তনী মানে হচ্ছে এই যে সার্কিটটা রয়েছে, এই সার্কিটের মোট তড়িৎচালক বল, মোট ইএমএফ। দেখো প্রত্যেকটা সেল একই দিকে প্রবাহ মাত্রা পাঠানোর চেষ্টা করছে, তাই না? এই সেলের পজিটিভ প্রান্ত হচ্ছে এটা, বড় দাগ মানে পজিটিভ আর ছোট দাগ মানে নেগেটিভ। তাহলে এই সেল চাইছে প্রবাহ মাত্রা কোন দিকে যাক? এই দিকে যাক। পরের সেলটা চাইছে প্রবাহ মাত্রা কোন দিকে যাক? এই দিকে যাক, তাই না? তারপরের সেলটা চাইছে প্রবাহ মাত্রা কোন দিকে যাক? এই দিকে যাক। কাজে প্রত্যেকটা সেলই চাইছে প্রবাহ মাত্রা একই দিকে পাঠাতে। সেই জন্য এই যে সার্কিটের টোটাল ইএমএফ মানে মোট তড়িৎচালক বল কত হবে? প্রত্যেকটা সেলের যা তড়িৎচালক বল তাদের সমষ্টি। তাহলে প্রত্যেকটা সেলের তড়িৎচালক বল কত হয়ে আছে? আমাদের ই হয়ে আছে। তাহলে ই প্লাস ই প্লাস ই প্লাস ই, এভাবে কত সংখ্যক কে যোগ করতে হবে? এন সংখ্যক। তাহলে বর্তনীর মোট তড়িৎচালক বল ই ইজিক্যাল টু আমরা কি লিখলাম? এনই। ওকে, এবার এই বর্তনীতে যে সেলগুলো আছে তাদের তো কিছু না কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে অভ্যন্তরীণ রোধ আছে। তো আমরা ধরেছি যে প্রত্যেকটি সেলেরই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর করে। তাহলে এই স্মল আর গুলো কিভাবে যুক্ত হয়েছে না, তো তারাও শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ নাম দিলাম আমরা আর নট। therefore আর নট ইজিক্যাল টু আর প্লাস আর প্লাস আর প্লাস আর ইজিক্যাল টু এন আর। ওকে, তাহলে আমরা এটা কি দেখছি না, তো এখানে যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স সেটা আর হয়ে আছে, আমরা লিখলাম বহির্বর্তনীর রোধ হচ্ছে আর। মনে করলাম যে এই মূল যে প্রবাহ মাত্রা, এই মূল প্রবাহ মাত্রা মনে করলাম আই। তাহলে আমরা লিখলাম মনে করি প্রবাহ মাত্রা সমান আই। ওকে, দেয়ারফর এই যে টোটাল যে সার্কিটটা হলো, এই টোটাল সার্কিটের টোটাল ইএমএফ ই ইজিক্যাল টু কি লিখতে পারি? ওমস ল অনুযায়ী ই ইজিক্যাল টু মূল প্রবাহ কত? আই, আই ইন্টু এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর প্লাস টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর নট। ওকে, অর ই এর ভ্যালু কত? দেখো ই এর ভ্যালু হচ্ছে এনই। তাহলে এন ই ইজিক্যাল টু আই ইন্টু আর প্লাস স্মল আর এর ভ্যালু কত? এন আর, এন আর। ওকে, और I ইজিক্যাল টু আমরা লিখতে পারি এনই বাই আর প্লাস এন আর। ঠিক আছে, এটাই হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত কোষগুলির মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার রাশিমালা। ঠিক আছে, এখন
এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন যদি কেস 1 লিখলাম, যদি স্মল এনআর মাচ লেস দেন আর হয়, তাহলে কি হবে দেখো, এই ইকুয়েশনে দেখো এনআর এর ভ্যালুটা যদি আর এর থেকে খুব কম হয়, তাহলে এই এনআর কে আমরা কি করতে পারি, আর এর রেসপেক্টে নেগলেক্ট করতে পারি, তাই না? আর এর সঙ্গে যোগ করাও যা, না করাও তাই। তাহলে আই ইজিক্যাল টু কি ফর্ম দাঁড়াবে, আই ইজিক্যাল টু এন ই, দেখো উপরে এনই থাকছে, তাহলে এন ই বাই ক্যাপিটাল আর। ওকে, কেস 2, যদি ক্যাপিটাল আর মাচ লেস দেন এন আর হয়, যদি ক্যাপিটাল আর মাচ লেস দেন এন আর হয়, তাহলে আই ইজিক্যাল টু কি লিখতে পারি, আই ইজিক্যাল টু, দেখো ওপরে কি আছে এনই, তাহলে এনই লিখলাম, নিচে আরটা এনআরের থেকে খুব কম, তাহলে আর যদি এনআরের থেকে খুব কম হয় তাহলে আরকে আমরা নেগলেক্ট করতে পারি, তাহলে নিচে কি লিখতে পারবো আমরা, আর প্লাস এনআরের জায়গায় শুধু এনআর, তাহলে এন ইন্টু আর, দেয়ারফর আই ইজ ইকাল টু এন এন ক্যান্সেল আউট, ই বাই আর, যেহেতু এন নট ইজ ইকাল টু 0। ওকে, বেশ। কেস 3, যদি এক সংখ্যক কোষ বিপরীত বায়াসে লাগানো থাকে, মানে উল্টো করে লাগানো থাকে, ঠিক আছে, লিখে নিই এটা, যদি এক সংখ্যক কোষ বিপরীত বায়াসে লাগানো থাকে, মানে উল্টো করে লাগানো থাকে, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা লিখব এন মাইনাস 2x ইন্টু ই বাই আর প্লাস এন আর। ওকে, এন মাইনাস 2x ব্যাপারটা কি বুঝি, দেখো এই যে সার্কিটে ধরো আমার নাম্বার অফ সেল হচ্ছে 10, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, এর মধ্যে দুটো কোষ আমি খুলে নিলাম, তাহলে 10 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত হবে 8, আগে কত ছিল সেল, নাম্বার অফ সেল এন ইজিক্যাল টু 10, ঠিক আছে, এর মধ্যে দুটো কোষকে আমি খুলে নিলাম, তাহলে এখন সেল সংখ্যা কত হলো 10 মাইনাস 2 ইজিক্যাল টু 8। এইবার কি করলাম, ওই দুটো কোষকে যেগুলোকে খুলে নিয়েছিলাম তাদেরকে আমরা উল্টো করে লাগালাম সার্কিটে, আরও তাদেরকে উল্টো করে লাগিয়ে দিলাম, বুঝতে পারলে তো, মানে এদিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ থাকার কথা সেলগুলোর, তাই না, আমরা উল্টো করে লাগালাম, মানে কি এইদিকে নেগেটিভ করলাম আর এইদিকে পজিটিভ করলাম, তাহলে উল্টো করে লাগালে ওই সেলগুলো কি করবে, উল্টো দিকে প্রবাহ মাত্রা পাঠানোর চেষ্টা করবে, মানে যে সেলগুলো রয়েছে তাদের যেদিকে ইএমএফ রয়েছে তার উল্টো দিকে তারা কাজ করবে, তাই না, তখন কি হবে, ওই দুটো সেল নেগেটিভলি কাজ করার জন্য ইএমএফ এর তোমার সেল সংখ্যা ইফেক্টিভলি কত হবে, 8 মাইনাস 2 ইজিক্যাল টু 6, বুঝতে পারলে, অর্থাৎ দুটো খুলে নিলে 8টা হচ্ছে, 10টা ছিল, দুটো খুলে নিলাম 8টা হলো। এবার খুলিনি, কি করেছি, খুলে তাদেরকে আবার উল্টো করে লাগিয়েছি, বুঝতে পারলে তো, তাহলে ওই দুটো কি করবে, আরও দুটোকে কমিয়ে দেবে, আরও দুটোর ইএমএফ এর মানকে সে কি করবে না তো প্রশমিত করে দেবে, ফলে ইফেক্টিভলি কতগুলো কোষ সেখানে কাজ করবে, 8 মাইনাস 2 ইজিক্যাল টু 6। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হলো, 10টা সেল ছিল, তার মধ্যে দুটো সেলকে আমি উল্টো করে লাগানোর জন্য ইফেক্টিভলি কটা সেল আমার কমে গেল না তো 10 মাইনাস 6 মানে 4, বোঝা যাচ্ছে কি বলছি, অর্থাৎ 2 এর ডবল, বুঝতে পারলে। তাহলে আমরা কি দেখছি, যে দুটো সেলকে উল্টো করে লাগালে সেল সংখ্যা ইফেক্টিভলি কমে যায় 4 একক, তাই না, 2 দ্বিগুণী 4।
তাহলে যদি আমরা 3টে সেলকে উল্টো করে লাগাতাম তাহলে সেল সংখ্যা ইফেক্টিভলি কতগুলো কমতো? 3 দুগুণী 6টা। তাহলে আমরা কি করেছি? এক সংখ্যক সেলকে উল্টো করে লাগিয়েছি, তাহলে সেল সংখ্যা ইফেক্টিভলি কতগুলো কমবে? এক সংখ্যকের জন্য 2 ইন্টু এক্স, তাহলে 2x পরিমাণ কমে যাবে, তাহলে সেল সংখ্যা হবে n মাইনাস 2x। ঠিক আছে, দেয়ারফর i ইজিক্যাল টু আমরা লিখেছি n মাইনাস 2x ইন্টু ই, মানে সেল সংখ্যা ইন্টু ই বাই টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস এনআর। ওকে, আমাদের নেক্সট আলোচনা প্যারালাল কম্বিনেশন মানে সমান্তরাল সমবায়। দেখো এই সার্কিটে n সংখ্যক সেল কিভাবে কানেক্টেড আছে। প্রত্যেকটা সেলের পজিটিভ টার্মিনালগুলোকে একটা বিন্দুতে এবং নেগেটিভ টার্মিনালগুলোকে অপর আর একটা বিন্দুতে যোগ করা হয়েছে। ঠিক আছে, এভাবে যদি সেলগুলো প্রত্যেকটার পজিটিভ টার্মিনাল একটা বিন্দু আর নেগেটিভ টার্মিনালগুলোকে অপর একটা বিন্দুতে যুক্ত করা হয়, তাহলে আমরা বলি কি সেলগুলো সমান্তরাল সমবায়ে রয়েছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ সেল কত? n। প্রত্যেকটা সেলের ইএমএফ হচ্ছে, অর্থাৎ তড়িৎচালক বল হচ্ছে ই, আর তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? আর। তো এই যে কম্বিনেশনটা হলো, এই কম্বিনেশনটাকে আমরা বললাম কি সমান্তরাল সমবায় বা প্যারালাল কম্বিনেশন। এই কম্বিনেশনের সঙ্গে আমরা কি করেছি না, তো একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর কে যোগ করেছি, করে সার্কিটটাকে কমপ্লিট করেছি। ঠিক আছে, এখন সার্কিটে মূল প্রবাহ যাচ্ছে কত? আই। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে প্যারালাল কম্বিনেশনটা হলো, এই প্যারালাল কম্বিনেশনের দুই প্রান্তে তোমার ইএমএফ কত হচ্ছে, ইফেক্টিভ ইএমএফ কত হচ্ছে। দেখো এই যে প্রবাহটা যাচ্ছে আই, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে আই যাওয়ার পর যখন এই সেলের মধ্যে ঢুকছে তখন তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, তাই না? যদি n সংখ্যক সেল থাকে তাহলে নাম্বার অফ ব্রাঞ্চ কত? n। তাহলে এই প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে আই n ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ প্রতিটা ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ কত হবে? i বাই n। ওকে, অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে দিয়ে তখন প্রবাহিত কারেন্টের পরিমাণ কত? i বাই n। অর্থাৎ প্রত্যেকটা সেল টোটাল কারেন্ট i কে তাদের ক্যারি করতে হচ্ছে না, তাদের মাত্র i বাই n পরিমাণ কারেন্টকেই ক্যারি করতে হচ্ছে। ঠিক আছে, ফলে কি হবে না, তো প্রত্যেকটা সেল সমান্তরাল সমবায়ে থাকাকালীন অবস্থায় সমবায়ের দুই প্রান্তে যে ইএমএফ প্রডিউস করবে সেই ইএমএফ এর মান হবে প্রত্যেকটা সেলের যে ইএমএফ তার সঙ্গে সমান। বুঝতে পারলে? প্রত্যেকটা সেলের যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের সমান মান প্রাপ্ত হবে কি না, তো তাদের সমবায়ের দুই প্রান্তের মধ্যে যে ইএমএফ প্রডিউস হবে সেই ইএমএফ এর মানটা। ওকে, কারণ প্রত্যেকটা সেল মূল কারেন্ট আই কে ক্যারি করে না, আয়ের একটা অংশ আই বাই এন কে ক্যারি করে, ফলে প্রত্যেকটা সেল ফুললি ইউজড হয় না। ঠিক আছে, তারা প্রত্যেকেই ফুললি ইউজড হয় না, পুরোপুরিভাবে ব্যবহার হয় না, তাদের একটা অংশ ইএমএফ এর একটা অংশই তারা ব্যবহার করে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে বর্তনীর মোট তড়িৎচালক বল ই ইজিক্যাল টু ক্যাপিটাল ই ইজিক্যাল টু ই। আর বর্তনীর এবার অভ্যন্তরীণ লোডটা এবার নির্ণয় করব। দেখো প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বলেছি স্মলার করে রয়েছে, এবং এই ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো কিভাবে আছে না, তো সমান্তরাল সমবায়ে আছে। কাজেই মোট অভ্যন্তরীণ লোড যদি আর নট হয় তাহলে আমরা লিখতে পারি মোট অভ্যন্তরীণ লোড আর নট হলে 1/r0 ইজিক্যাল টু 1/r1, এই 1/r প্লাস 1/r প্লাস 1/r করে কতগুলো আর আমরা যোগ করব, n সংখ্যক রেজিস্ট্যান্স থাকবে, হ্যাঁ অভ্যন্তরীণ রোধ থাকবে n সংখ্যক, তাহলে 1/r0 ইজিক্যাল টু 1/r প্লাস 1/r প্লাস 1/r কতগুলো না, তো n সংখ্যক। ঠিক আছে, therefore আমরা লিখলাম n by r, therefore r0 is equal to n by r by n, r is equal to r by n। ঠিক আছে,
আর বাই এন, দেয়ারফর আর নট ইজ ইকুয়াল টু আর বাই এন। ওকে, এবার বহির্রোধ কত আছে? বহির্রোধ হচ্ছে আমার ক্যাপিটাল আর, বাইরে যে রেজিস্ট্যান্স আছে তার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর। আর মনে করি মূল প্রবাহ মাত্রা হচ্ছে আমার কত? আই। মূল প্রবাহ হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আমরা ওহমস ল অনুযায়ী লিখতে পারি যে ই ইজ ইকুয়াল টু মূল প্রবাহ আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, মানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর প্লাস ইন্টারনাল রেজিস্ট্যান্স আর নট। ওকে, অর ই এর জায়গায় কি লিখতে পারি? স্মল ই, কারণ ই মানেই হচ্ছে স্মল ই, ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর নট মানে হচ্ছে স্মল আর বাই এন ইজ ইকুয়াল টু আই ইন্টু, এখানে এন থাকলো নিচে, দিয়ে এন আর প্লাস স্মল আর বাই এন। ঠিক আছে, অর আই ইজ ইকুয়াল টু এন ই বাই এন আর প্লাস আর। ওকে, এটাই হচ্ছে কি সমান্তরাল সমবায়ে যুক্ত সেলগুলোর মধ্যে দিয়ে মোট যে মূল প্রবাহ মাত্রা যায় তার রাশিমালা। আমাদের নেক্সট আলোচনা মিক্সড কম্বিনেশন মানে মিশ্র সমবায়। দেখো এই সার্কিটে এগুলো হচ্ছে এক একটা রো, সারি। এই রোগুলোতে, এই সারিগুলোতে বা ব্রাঞ্চগুলোতে যাই বলো না কেন, সেলগুলো কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। প্রত্যেকটা সেলের ইএমএফ হচ্ছে ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এই সেলগুলো প্রত্যেকটা ব্রাঞ্চে মানে রোতে বা সারিতে কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর এই সারিগুলো, এই রোগুলো বা ব্রাঞ্চগুলো কিভাবে যুক্ত আছে? সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরলাম যে প্রতিটি সারিতে মানে রোয়ে কোষের সংখ্যা হচ্ছে এন। তাহলে এতে কতগুলো কোষ আছে? এন। এতে কতগুলো কোষ আছে? এন। এতে কতগুলো কোষ আছে? এন। এইভাবে প্রত্যেকটা সারিতে নাম্বার অফ সেল হচ্ছে এন। ঠিক আছে, ধরো এন ইজ ইকুয়াল টু 5, তাহলে প্রত্যেকটা সারিতে কতগুলো করে কোষ আছে? 5টা করে, 5টা করে, 5টা করে। ঠিক আছে, তাহলে এন এর মান 5 ধরো মনে মনে। আচ্ছা, সারি সংখ্যা হচ্ছে কত? এম। এরকম সারি সংখ্যা কতগুলো? এভাবে যদি গুনি 1 2 3 4 করে গুনতে গুনতে আমি যদি যাই, তাহলে সারি সংখ্যা কতগুলো পাবো আমি? এম। মনে করলাম আমাদের এক্সাম্পলের যেটা ধরছি সেটা কি না, তো সারি সংখ্যা হচ্ছে আমাদের 6টা। তাহলে এন এর ভ্যালু মনে মনে ধরে রাখলাম, এন এর ভ্যালু হচ্ছে 5টা, অর্থাৎ প্রতিটা ব্রাঞ্চে 5টা করে কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর এরকম ব্রাঞ্চ সংখ্যা হচ্ছে কত? এম ইজ ইকুয়াল টু 6টা। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 6 গুণ করলে আমি কত পাবো? এখানে নাম্বার অফ সেল হচ্ছে 30টা। ওকে, প্রত্যেকটা সেলের ইএমএফ কত? ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। বেশ, ওই সেলগুলোকে কি করেছি? একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সঙ্গে আমরা যুক্ত করেছি, ফলে যে মূল প্রবাহ যাচ্ছে সার্কিটের মধ্যে দিয়ে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি যে প্রত্যেকটা সারিতে কোষের সংখ্যা এন, সারি সংখ্যা হচ্ছে এম, তাহলে মোট কোষ সংখ্যা কত হচ্ছে? এম ইন্টু এন। ঠিক আছে, এবার প্রত্যেকটা সারিতে মোট অভ্যন্তরীণ রোধ ইজিক্যাল টু এন আর লিখছি। দেখো ব্যাপারটা কি, প্রত্যেকটা সারিতে কোষগুলো কিভাবে যুক্ত আছে? শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ কত? আর করে। তাহলে এই অভ্যন্তরীণ রোধগুলো কি হবে? শ্রেণী সমবায় ফর্মুলা অনুযায়ী যুক্ত হবে সারিতে মোট অভ্যন্তরীণ রোধের পরিমাণ, তাই না? তাহলে প্রত্যেকটি সারিতে অভ্যন্তরীণ রোধের পরিমাণ কত হবে? আর প্লাস আর প্লাস আর প্লাস আর করে এন সংখ্যক আর, মানে এন আর। তাহলে আমরা সেটাই লিখেছি যে প্রতিটি সারিতে মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে কত? এন আর। ঠিক আছে, এবার এই সারি সংখ্যা কত আছে আমাদের? কতগুলো ব্রাঞ্চ আছে, কতগুলো রো আছে? 1 2 3 করে গুনতে গুনতে আমরা এম সংখ্যক রো আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই ব্রাঞ্চে ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে এনআর, এখানে
ইন্টারনাল রেজিস্ট্যান্স এনআর, এই ব্রাঞ্চে ইন্টারনাল রেজিস্ট্যান্স এনআর, এই ব্রাঞ্চে ইন্টারনাল রেজিস্ট্যান্স এনআর, এইভাবে চলতে চলতে লাস্ট ব্রাঞ্চে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? এনআর। তাহলে এই এনআর 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 গুলো কিভাবে যুক্ত হয়ে আছে? এখানে সমান্তরাল সমবায় যুক্ত হয়ে আছে। তাহলে আমরা কি বলতে পারি? টোটাল কম্বিনেশনে মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে কি না, তো ওই এনআর 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 রোধগুলোর সমান্তরাল সমবায়ে যোগ করলে যে রোধের মান হয় সেই মানটা, তাই না? তাহলে আমরা লিখছি কি না, তো বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ আর নট হলে 1/R0 = 1/NR প্লাস 1/NR প্লাস 1/NR, এরকম সারি সংখ্যা কটা আছে? m সংখ্যক। তাহলে এই 1/NR কতগুলো হবে? m সংখ্যক। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু m/NR। ঠিক আছে, দেয়ারফর R0 ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো আমাদের? NR/m। ওকে, আর কি ধরা হচ্ছে আমাদের? বর্তনীর বহির্রোধ হচ্ছে R এবং মনে করি প্রবাহমাত্রা সমান I। ওকে, তাহলে আমরা প্রসিড করি। অতএব টোটাল ইএমএফ ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি মূল প্রবাহ I ইন্টু টোটাল রেজিস্ট্যান্স, মানে হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স হচ্ছে R, আর হচ্ছে কি না, তো মোট ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R0। ওকে, ওর আমরা লিখতে পারি ই এর জায়গায়, হ্যাঁ, ই এর জায়গায় আমরা লিখতে পারি, দেখো যে টোটাল যে ইএমএফ, সার্কিটের টোটাল ইএমএফ কত? দেখো প্রত্যেকটা সেলের ইএমএফ কত? ই করে আছে, তাহলে এই ব্রাঞ্চের ইএমএফ কত? এন সংখ্যক সেল আছে, তাহলে এনই। ঠিক আছে, এবার এনই পরিমাণ ইএমএফ কিভাবে আছে? সমান্তরাল সমবায় রয়েছে। সমান্তরাল সমবায় যদি যুক্ত থাকে, তোমরা জানো যে সমান্তরাল সমবায়ের দুই প্রান্তের ইএমএফ কি হয়? প্রত্যেকটা ব্রাঞ্চে ইএমএফ এর পরিমাণ যা হয় তার সঙ্গে সমান হয়। তাহলে এই ই এর ভ্যালু মানে কি না, তো এই সমবায়ের মিশ্র সমবায়ের দুই প্রান্তের মধ্যে যে তড়িৎচালক বল, সেই তড়িৎচালক বলের মান হচ্ছে কি না, তো প্রত্যেকটা ব্রাঞ্চে যা তড়িৎচালক বলের মান হয় তার সঙ্গে সমান। এখন প্রত্যেকটা ব্রাঞ্চে তড়িৎচালক বলের মান কত? ই করে এন সংখ্যক ই যোগ করলে কত হয়? এনই। তাহলে এই ব্রাঞ্চে তড়িৎচালক বলের মান এনই, এই ব্রাঞ্চে তড়িৎচালক বলের মান এনই, এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চেই তড়িৎচালক বলের মান এনই আমরা দেখেছি, তাই না? তাহলে এই সমবায়ের দুই প্রান্তে তড়িৎচালক বল, দুই প্রান্তের মধ্যে যে তড়িৎচালক বল কাজ করছে, ইএমএফ কাজ করছে, তার পরিমাণ কত হবে? এনইর সঙ্গে সমান হবে, কারণ প্রত্যেকটা ব্রাঞ্চেরই তড়িৎচালক বল এনই। তাহলে ই এর জায়গায় আমরা কি লিখছি? এনই, এনই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস আর নটের ভ্যালু কত? আর নটের ভ্যালু হচ্ছে NR/m। ওকে, বুঝতে পারলে? আচ্ছা, এখানে তোমরা লিখে নিতে পারো অবশ্যই যে মোট কোষ সংখ্যা n যেমন বললে সেখানে লিখে নেবে বর্তনীর মোট ইএমএফ, মোট ইএমএফ ই ইজ ইকুয়াল টু এন। ওকে, এটা আগে লিখে নেবে। তাহলে আমরা এখানে লিখলাম এনই ইজ ইকুয়াল টু আই ইন্টু আর প্লাস NR/m। ওকে, और I इज इक्वल टू কি লিখবো? NE বাই R প্লাস NR/m। ওকে, ইজ ইকুয়াল টু NE বাই MR प्लस NR/m। ओके, और I इज इक्वल टू MNE बाई MR प्लस NR। ঠিক আছে, এটাই হচ্ছে কি না, তো আমাদের মিশ্র সমবায়ে যুক্ত কোষগুলোর মধ্যে দিয়ে যে মোট প্রবাহ যাচ্ছে সেই মোট প্রবাহের রাশিমালা। এ প্রসঙ্গে আমাদের আলোচনা করে নিতে হবে বর্তনীতে সর্বোচ্চ প্রবাহের শর্ত। ঠিক আছে,
তোমাকে যে সেল দেয়া হয়েছে তার সংখ্যা হচ্ছে mn, m ইন্টু n। ঠিক আছে, আমরা আমাদের এক্সাম্পলে কি ধরেছিলাম, আমরা আমাদের পার্সোনাল এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেখানে n এর ভ্যালু ধরেছিলাম 5 মনে মনে, আর m এর ভ্যালু ধরেছিলাম 6। তাহলে m n গুণ করলে কত হয়, 5 6 30। তার মানে আমরা 30টা সেল নিয়ে কাজ করছিলাম। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চে নাম্বার অফ সেল কতগুলো ছিল, n, মানে আমাদের ক্ষেত্রে 5 ছিল। আর নাম্বার অফ ব্রাঞ্চ কতগুলো ছিল না তো m, অর্থাৎ আমাদের ক্ষেত্রে নাম্বার অফ ব্রাঞ্চ ছিল কত, 6। এবার বলা হচ্ছে যে এই 30টা সেল নিয়ে, অর্থাৎ 30টা সেল নিয়ে তুমি এমন কনফিগারেশন বানাও, ঠিক আছে, এমন কম্বিনেশন করো, মিক্সড কম্বিনেশন অবভিয়াসলি, যেখানে আমরা প্রবাহ মাত্রা সর্বোচ্চ পাবো। তাহলে সর্বোচ্চ প্রবাহের শর্ত আমাদের বার করতে হবে। ঠিক আছে, মিক্সড কম্বিনেশন বানাতে হবে 30টা সেল নিয়ে। তোমার স্বাধীনতা আছে যে কি না তো m এবং n গুলো চেঞ্জ করার, বুঝতে পারলে? অর্থাৎ তুমি এখানে 5টা সেল নিয়ে আর 6টা সারি না করে তুমি এমনও করতে পারতে কি না তো এখানে 2টো করে সেল নিতাম আর 15টা সারি করতাম, তাও হতো 15 দুগুণে 30। ঠিক আছে, বা এমনও করতে পারতে 3টে করে সেল নিতে আর 10টা সারি নিতে, তাও হতো 3 10 30। ঠিক আছে, আবার এমনও করতে পারতে এখানে 6টা করে সেল নিতে 5টা সারি হতো, 5 6 30। এমনও করতে পারতে এখানে 10টা করে সেল নিতে 3টে সারি হতো, 3 10 30। অর্থাৎ যে কোনো রকমেই তুমি মিক্সড কম্বিনেশন, মিশ্র সমবায় করো, সেটা তোমার স্বাধীনতা আছে। অর্থাৎ m এবং n এরা ভ্যারিয়েবল, এরা চেঞ্জেবল, এরা পরিবর্তনশীল, কিন্তু m ইন্টু n, m ইন্টু n এই মানটা চেঞ্জ করা যাবে না, গুণ করে যেন 30 হয়। ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়ার জন্য আমরা কি করতে চলেছি না তো আমরা মিক্সড কম্বিনেশন করেছি, এবং সেই মিক্সড কম্বিনেশনে আমরা কিভাবে সেলগুলোকে অ্যারেঞ্জ করে আমরা সর্বোচ্চ প্রবাহ পাওয়া যায় সেই কম্বিনেশনটা আমরা বার করতে চলেছি। ঠিক আছে, তাহলে আমরা জানি I ইকুয়াল টু কি জানি না তো mne বাই mr প্লাস nr। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে আমরা জানি I ইকুয়াল টু mne বাই mr প্লাস nr। ঠিক আছে, টার্মস বিং ইউজুয়াল আমরা সবই জানি। বেশ, ইজ ইকুয়াল টু অর দিয়ে লিখি, অর I ইজ ইকুয়াল টু, দেখো mn এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে mn ই একটা সেলের ইএমএফ, সেটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে mn গুণ করে কনস্ট্যান্ট হয়ে যায়, নিজেই একটা সেলের ইএমএফ হওয়ায় সেটাও কনস্ট্যান্ট, কাজে কিছু উপরে সেটা কনস্ট্যান্ট। কিন্তু ইন্ডিভিজুয়াল m আর ইন্ডিভিজুয়াল n গুলো কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা এর ওপরই কাজটা করব, √ অফ mr স্কোয়ার প্লাস √ অফ nr স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু mne বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ফর্মুলাটাই আমরা ফেলে দিলাম, যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab লিখতে পারি। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে √ অফ mr মাইনাস √ অফ nr, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 2a মানে হচ্ছে √ অফ mr আর b মানে হচ্ছে √ অফ, একই রুটের মধ্যে ভরে দিই, nr। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mne বাই উইদিন ব্র্যাকেট mr মাইনাস √ অফ nr এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ব্র্যাকেট রুটের মধ্যে থাকবে mn আর স্মল r। ঠিক আছে, এইবার দেখো যে এই যে আলটিমেট এক্সপ্রেশনটা পেয়েছি, এই এক্সপ্রেশনে দেখো আগেই বলেছি mn কনস্ট্যান্ট, m ইন্টু n গুণফল
আকারে থাকলেই সেটা কনস্ট্যান্ট। ই নিজেই একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্রত্যেকটা সেলের ইএমএফ কনস্ট্যান্ট আমাদের এক্ষেত্রে। এম কনস্ট্যান্ট নয় ইন্ডিভিজুয়ালি, এন কনস্ট্যান্ট নয় ইন্ডিভিজুয়ালি, মানে এদের মান চেঞ্জ হতে পারে। ক্যাপিটাল আর কনস্ট্যান্ট এক্সটার্নাল রেজিস্ট্যান্স, প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে দেখো টু কনস্ট্যান্ট, রুটের মধ্যে এমএন একসঙ্গে এসছে, কাজে কাজে এই কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট হয়ে গেল। ক্যাপিটাল আর কনস্ট্যান্ট এবং স্মল আরও কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি যে এই রাশিটা কনস্ট্যান্ট হয়ে গেল, বোঝা যাচ্ছে? ভালো করে দেখো, এই রাশিটা কনস্ট্যান্ট হয়ে গেল, উপরের রাশিটা, আর নিচে ডান পার্টটা কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে ভ্যারি কে করবে না, তো এই রাশিটাই ভ্যারি করবে, অর্থাৎ আয়ের মান কম বেশি এটা নির্ভর করবে এই রাশিটার ওপর, ঠিক আছে। এখন আয়ের মান সর্বোচ্চ পেতে হলে এই রাশিটার মানকে আমাকে সর্বনিম্ন পেতে হবে, তাই না? তাহলে আই টু বি ম্যাক্সিমাম, অর্থাৎ আয়ের মান সর্বোচ্চ হলে এই রাশিটার মান কি হতে হবে না, তো সর্বনিম্ন হতে হবে, ঠিক আছে। এটা স্কোয়ার করা আছে, তার মানে সর্বনিম্ন ভ্যালু কত হতে হবে? এর জিরোই হতে হবে। মাইনাসের দিকে যাওয়া যাবে না, মাইনাসের দিকে গেলেই স্কোয়ার হয়ে আবার প্লাস হয়ে যেত, তাই না? তাহলে আই টু বি ম্যাক্সিমাম, অর্থাৎ আয়ের ভ্যালু সর্বোচ্চ হওয়ার জন্য কি হবে না, তো হরের ভ্যালুটা, এই যে হরের একটা পার্ট এটা, তাই না, উপরে লব নিচে হর বলি, তাহলে এই হরের ভ্যালুটা কি হতে হবে না, তো সর্বনিম্ন হতে হবে, সব থেকে কম হতে হবে, ঠিক আছে। তাহলে লিখে ফেলি এটা। আয়ের সর্বোচ্চ মানের জন্য রুট ওভার অফ এম আর মাইনাস রুট ওভার অফ এন আর ইজিক্যাল টু কত হবে? 0 হবে। অর তোমার রুট ওভার অফ এম আর ইজিক্যাল টু রুট ওভার অফ এন আর, তাই না? और রুটগুলো তুলে দিলাম, তাহলে এম আর ইজিক্যাল টু এন আর, ওকে। और ক্যাপিটাল আর ইজিক্যাল টু এন আর বাই এম, ঠিক আছে। তাহলে বহির্রোধের মান আর ইজিক্যাল টু কত হবে? এন আর বাই এম এর সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে। এখন এন আর বাই এম এটা কিন্তু একটা পরিচিত রাশি, ঠিক আছে। তাহলে এন আর বাই এম দেখো, খুঁজি আমরা এন আর বাই এম কি, দেখো আর নট মানে হচ্ছে এন আর বাই এম। আর নট মানে কি ধরেছিলাম? বর্তনীর মোট অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর নট, ঠিক আছে। তাহলে কি মজার বিষয়টা পেলাম আমরা, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বহির্রোধ যদি বর্তনীর অর্থাৎ সেলগুলোর মোট অভ্যন্তরীণ রোধের সমান হয় তবেই বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাওয়া যায়। অর্থাৎ সর্বোচ্চ প্রবাহ মাত্রার শর্ত হচ্ছে কি? বহির্রোধ সমান মোট অভ্যন্তরীণ রোধ, ওকে।